স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছে আমি জাহিদ হোসেন এবং সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। বঙ্গবন্ধুর অসম্মান মেনে নেওয়া হবে না, হুঁশিয়ারি সরকারি কর্মকর্তাদের। চট্টগ্রামে মানববন্ধনে শতাধিক বিচারক। স্বচ্ছতা নিশ্চিতে বেসরকারি বিদ্যালয়ে ভর্তির লটারি ফেসবুক লাইভ বা অনলাইনে মাউসের সিদ্ধান্ত। পোশাক খাতের জন্য দ্বিতীয় দফা প্রণোদনা চান মালিকরা, বিবেচনার আশ্বাস দিলেন বাণিজ্য মন্ত্রী। বাংলাদেশে আপনাদেরকে শিরোনাম জানাচ্ছিলাম, এবারে পুরো খবরে চলে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধর্মের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস। রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিসিএস এর সব ক্যাডারের সরকারি কর্মকর্তা ফোরাম সমাবেশে তিনি এই কথা বলেছেন। তিনি বলেছেন, জাতির পিতার অসম্মান হতে দেয়া হবে না। কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিসিএস এর সব ক্যাডারের এই সমাবেশ। সরকারি কর্মকর্তা ফোরাম আয়োজিত সমাবেশে যোগ দেন বিসিএস এর ২৯টি ক্যাডারের সব কর্মকর্তারা। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস। সমাবেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ জানিয়ে সরকারি কর্মকর্তারা বলেন, যারা ভাস্কর্য ভেঙেছে তারা দেশ বিরোধী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলা সংবিধানের ও রাষ্ট্রের উপরই হামলা। আইন অনুযায়ী এই হামলার মোকাবিলা করা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার উপরে হামলা, সংবিধানের উপরে হামলা, রাষ্ট্রের উপরে হামলা, এদেশের জনগণের উপরে হামলা, এবং রাষ্ট্র অবশ্যই তার যে বিধিবিধান আছে, প্রচলিত আইন আছে, তার মাধ্যমে সেগুলোকে কঠোর হস্তে মোকাবেলা করবে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, বাংলাদেশে জাতির পিতার অসম্মান হতে দেয়া হবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরকম একটি শক্তি, তাকে ধর্মের সাথে মিলিয়ে ফেলা, আর কোথাও না পেরে এই জায়গায় ঢোকানোর চেষ্টা করে, সেখান থেকে প্রতিহত করা আমার দায়িত্ব। ২৯টি ক্যাডারের সকল কর্মকর্তা এখানে উপস্থিত হয়ে জাতির কাছে প্রতিজ্ঞা করছি যে আমরা আমাদের জীবদ্দশায় কোনো রকমের অন্যায়, জাতির পিতার অসম্মান হবে সেটা আমরা হতে দেব না। জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান বলে এখন থেকে বক্তৃতার শেষে জয় বাংলা বলার রীতি চালু করার প্রস্তাবও দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। আসুন আমরা বলি জয় বাংলা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে দেশব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন পেশাজীবী সরকারি কর্মকর্তা কর্মচারীরা। বিসিএস অল ক্যাডার ফোরামের আয়োজনে এই কর্মসূচি থেকে অবিলম্বে জড়িতদের বিচারের দাবি জানানো হয়। একই দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শতাধিক বিচারক। জাতির পিতার সম্মান রাখব মোরা অম্লান, এই স্লোগানে দেশব্যাপী হয়ে গেল সরকারি কর্মকর্তা কর্মচারীদের নানা কর্মসূচি। চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে প্রতিবাদ সমাবেশে অংশ নেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। একই দাবিতে নগরীর দামপাড়া মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শতাধিক বিচারক। চট্টগ্রামের ১০০ বিচারক আজকের এই প্রতিবাদ মিছিলে শরীক হয়েছে। তারা দেশ এবং জাতিকে জানাতে চাচ্ছে যে বিচারকেরা শুধু বিচার করে না, তারা প্রতিবাদ মিছিলে অংশ নিতে জানে। এই প্রতিকৃতি ভেঙে ফেলার জন্য নানাভাবে পায়তারা করছে, তাদের সকলের ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন। ৭১ সালে তাদের কি ভূমিকা ছিল, ৭৫ সালে তাদের কি ভূমিকা ছিল। বরিশালে সার্কিট হাউস থেকে সরকারি সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের মিছিল বের হয়। মিছিলটি সদর রোড ঘুরে আশ্বিনী কুমার হল চত্বরে শেষ হয়। জাতির পিতাকে যারা অসম্মান করতে চান, যারা দেশ বিরোধী কথা বলতে চান, যারা স্বাধীনতার বিরুদ্ধে কথা বলতে চান,
তাদের আসলে ছেড়ে দেওয়া উচিত নয়। তাদের প্রতিবাদে, তাদের বিচারের দাবিতে, এবং তারা যেন আর এরকম রক্তচক্ষু দেখানোর সাহস না পায়, সেই রক্তচক্ষুকে দমন করার জন্য আমরা সরকারি কর্মকর্তারা আজকে প্রতিবাদের আয়োজন করেছি। রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিবাদ সমাবেশ করেন বিভাগীয় ও জেলার কর্মকর্তা কর্মচারীরা। বগুড়ায় জেলার সব পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে গোপালগঞ্জের মকসুদপুরে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও ভাস্কর্য বিরোধী প্রচারণায় উস্কানির প্রতিবাদে রংপুরেও সর্বস্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, লক্ষ্মীপুর, নড়াইল, কুমিল্লা, নওগাঁ, পাবনা, নেত্রকোনা, পিরোজপুর সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি থেকে বঙ্গবন্ধুর অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ভাস্কর্য ইস্যুতে মামলা আদালত আমলে না নেওয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম মোজাম্মেল হক। এ নিয়ে আদালত কি করলো সেটি বিষয় নয়, সরকার কি করে তা দেখতে মুক্তিযোদ্ধারা অপেক্ষায় রয়েছে বলে মনে করেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবের ডক্টর অরূপ রতন চৌধুরীর বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেছেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সফলভাবে রাষ্ট্র পরিচালনা করছেন তখন একটি মহল বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন। তাদেরকে কঠোরভাবে প্রতিহতের আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী। সেনা পাকিস্তানি সেনা নিহত হয়েছে, কিন্তু আমাদের মুক্তিযোদ্ধা কমান্ডার যারা জেলা পর্যায়ে তাদের একটা সভা তিনি যে নির্দেশনা দিয়েছেন ভাস্কর্যের বিরুদ্ধে যারা এই আস্ফালন করেছে, রাষ্ট্রযন্ত্র যে নিষ্ক্রিয় না থাকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা করবে। আদালত কি করলো সেটা আমার দেখার ব্যাপার নয়, সরকার কি করলো সেটা আমাদের আগে দেখার ব্যাপার। ভাস্কর্য বিষয়ে শান্তিপূর্ণ সমাধান চান বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। এ সময় ইউনাইটেড ইসলামী পার্টির নেতাকর্মীরা বলেন, ভাস্কর্য নিয়ে একটা মহল অপব্যাখ্যা দিয়ে দেশকে অস্থির করে তুলছে। দেশে নানা ধরনের ভাস্কর্য থাকার পরও বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে চলছে নানা কাণ্ড, এমনকি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও নির্মাণেও বাধা দেয়া হচ্ছে। এ থেকে বোঝা যায় কোনো রাজনৈতিক দলের ইন্ধনে এসব অপকর্ম হচ্ছে। এমনকি স্বাধীনতা বিরোধী আলেমরা অন্য আলেমদের উস্কে দেওয়ার চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন ইউনাইটেড ইসলামী পার্টির নেতাকর্মীরা। পরে ভাস্কর্য নিয়ে সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীকে আলেমদের সাথে বৈঠক করার অনুরোধ করেন তারা। মানুষের অধিকার রক্ষায় মুক্তিযোদ্ধাদের আবারও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। এছাড়া গণতন্ত্র রক্ষায় রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আলোচকরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে কল্যাণ পার্টির আয়োজনে এক গোলটেবিল আলোচনায় এইসব কথা বলেছেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা। তারা বলেন, শুধু ক্ষমতার পালা বদল নয়, দেশ পরিচালনায় গুণগত পরিবর্তন না আসলে জনগণ স্বাধীনতার সুফল পাবে না। এ সময় আলোচকরা আরও বলেন, গণতন্ত্র রক্ষায় যারাই রাজপথে নামবে তাদেরকে সমর্থন দেওয়া হবে। সভায় অংশ নেন বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। বিএনপি দেশের উন্নয়ন চায় না বলেই পদ্মা সেতুর 2 পাড় সংযুক্ত হওয়ার 3 দিন পরও কোনো মন্তব্য করেনি। আর টিআইবি সহ যেসব সংস্থা এই সেতু হবে না বলেছিল তাদের মুখ এখন বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে রাজধানীতে সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। এর আগে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত এক সেমিনারে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি জানান, বর্তমানে দেশে 11 কোটি 10 লাখ মানুষ ইন্টারনেট এবং 4.5 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করছে। ডিজিটাল বাংলাদেশ এরই মধ্যে 10 লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে এবং আগামী কয়েক বছরে কাজ পাবেন আরও 10 লাখ মানুষ।
করোনা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ জিডিপি প্রবৃদ্ধিতে এগিয়ে আছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সরকারের সফলতার কারণেই বাংলাদেশ চতুর্থ শিল্প বিপ্লবে যুক্ত হয়েছে। পদ্মা সেতুর কাজ প্রায় সম্পন্ন হয়ে গেল, তখন এদের মুখে কোনো বক্তব্য নেই। আজকে তৃতীয় দিন, তাদের মধ্যে কোনো বক্তব্য নেই। তারা এ নিয়ে কোনো ধরনের বক্তব্য তাদের মুখে শুনতে পাচ্ছি না। এতে মনে হচ্ছে পদ্মা সেতু হয়ে যাওয়াতে তারা লজ্জা পেয়েছেন, তারা খুব আশাহত হয়েছেন বলে অনেকেই ধারণা করছে। দেশে করোনায় প্রাণহানির সংখ্যা 7,000 ছাড়িয়েছে। একদিনে 34 জনের মৃত্যুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 7,020 জনে। নতুন রোগী শনাক্ত হয়েছে 1,329 জন। মাস দুয়েক করোনা সংক্রমণ নিম্নমুখী থাকার পর নভেম্বরের শুরুর দিক থেকে নতুন রোগী শনাক্তের হারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়। নভেম্বরের মাঝামাঝি থেকে দৈনিক নতুন রোগী শনাক্তের গড় 2,000-এ ছড়ায়। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অ্যান্টিজেনের মাধ্যমে পরীক্ষাসহ 24 ঘণ্টায় দেশে 12,630 জনের নমুনা পরীক্ষায় করোনা রোগী শনাক্ত হয়েছে 1,329 জন এবং মারা গেছেন 34 জন, যা অন্যান্য দিনের তুলনায় কম। সংশ্লিষ্টরা বলছেন, শুক্রবার অনেক ল্যাব বন্ধ থাকায় পরীক্ষাও কম হয়। তবে শীত আসার সাথে সাথে নতুন রোগী বাড়ার পাশাপাশি করোনায় মৃত্যুও বাড়ছে আবার। প্রত্যেকটা জায়গায় সেন্ট্রাল অক্সিজেন লাইন এবং ইমার্জেন্সি কেয়ারের ব্যবস্থা রাখতে হবে। ইমার্জেন্সি কেয়ারের জন্যে একটা রিমোট এরিয়ার লোককে কেন ঢাকায় আসতে হবে? ওখানে আমার ডক্টর আছে, ম্যান পাওয়ার আছে। আমি শুধু ইনফ্রাস্ট্রাকচার যদি ভালো করতে পারি, সেন্ট্রাল অক্সিজেন লাইন নিয়ে যেতে পারি, ট্রেন লোকজন নিতে পারি, তাহলে তো এই ট্রান্সমাইগ্রেশন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় শিফটিং হতে গিয়ে কিন্তু পেশেন্টরা মারা যাচ্ছে। জনস্বাস্থ্যবিদরা বলছেন, টিকা না আসা পর্যন্ত সংক্রমণ প্রতিরোধের মূল উপায় স্বাস্থ্যবিধি মেনে চলা। সবাইকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কমপক্ষে 4টা করণীয় জিনিস সেটি পালন করতে হবে। একটা যে স্বাস্থ্যসম্মত দূরত্ব বা সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। আর জটলা করা যাবে না, যেখানে বেশি ভিড় হয় সেরকম কোনো অনুষ্ঠান করা যাবে না। আর মাস্কটা পরিধান করতে হবে। আর জীবাণুনাশক ব্যবহার করে পরিষ্কার পরিচ্ছন্নতাটা অবশ্যই সবাইকে মেনে চলতে হবে। 24 ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার 10.52%। এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার 1.43%। দেশে গেল 8 মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের কথা জানায় সরকার। শুরুর দিকে রোগী কম দেখা গেলেও মে মাসের মাঝামাঝি থেকে তা বাড়তে শুরু করে। মাহমুদুন নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা পরিস্থিতিতে বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির লটারি কার্যক্রম ফেসবুক লাইভ বা অনলাইনে করার সিদ্ধান্ত দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। শনিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে কয়েকটি শর্তের কথা বলা হয়েছে। লটারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকারের ভর্তি তদারকি ও পরিবীক্ষণ কমিটি, বিদ্যালয়ের ভর্তি পরিচালনা কমিটি, অভিভাবক প্রতিনিধি, ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধির উপস্থিতি নিশ্চিত করতে হবে। লটারির তারিখ নির্ধারণ করে ভর্তি তদারকি ও পরিবীক্ষণ কমিটিকে অবহিত করতে হবে। যারা অনলাইনে লটারি কার্যক্রম পরিচালনা করতে পারবে না, তাদের স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে লটারি কার্যক্রম পরিচালনা করতে হবে। এদিকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি নীতিমালাও প্রকাশ করা হয়েছে। 15 ডিসেম্বর থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হচ্ছে। 30 ডিসেম্বর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির লটারি হবে। পোশাক খাতের জন্য দ্বিতীয় দফা প্রণোদনা চেয়ে বিজিএমইএর চিঠি অর্থ মন্ত্রণালয় পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্যমন্ত্রী টিপু মুরশি জানিয়েছেন, করোনার দ্বিতীয় সংক্রমণের কারণে পরিস্থিতি খারাপ হলে নতুন প্রণোদনার ব্যাপারে বিবেচনা করা যেতে পারে। একই সাথে ঋণের টাকা ফেরত দেওয়ার কথা স্মরণ করিয়ে দেন তিনি। শনিবার বিজিএমইএর এক অনলাইন আলোচনায় এসব কথা বলেছেন মন্ত্রী। করোনার প্রথম ঢেউ সামাল দিয়ে যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টায় দেশের তৈরি পোশাক খাত, তখনই দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে বাজার সংকুচিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবিলা এবং তৈরি পোশাক খাতের সমস্যা সমাধানে প্রণোদনা প্যাকেজের মেয়াদ বাড়ানো সহ প্রয়োজনে আরও নতুন সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। শনিবার সকালে বিজিএমইএ আয়োজিত অনলাইন অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। যদি অবস্থাটা সত্যিকার অর্থেই আরো ডিটেরিওরেট করে, তাহলে নিশ্চয়ই আবারও করে চিন্তা করতে হবে। গভর্নমেন্ট তো ওপেন
মাইন্ড নিয়েই বসে আছে, কারণ শুধুমাত্র একবার দিয়েই যে শেষ হয়ে যাবে বা দিতে হবে বা দিতে হবে না, সবকিছুই নির্ভর করছে সামনের দিনগুলো কেমন হয়। এছাড়া ওয়েবিনারে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় প্রস্তুত থাকার উপর জোর দেন। এমন চিন্তা ভাবনা, এমন ক্যাপাসিটি দিতে হবে যাতে তারা আপনার আইএসও স্ট্যান্ডার্ড বা ইউ স্ট্যান্ডার্ড বা আমেরিকান স্ট্যান্ডার্ড ট্রেন করে, আদারওয়াইজ কিন্তু খুব ডিফিকাল্ট হবে। তো সেজন্য এই রোবোটিক্স যে যারা আছে 53 লাখ যে লোক আপনার আউট মানে শিফটিং হতে হবে তাদের প্রেজেন্ট প্রফেশন থেকে, এটা আপনাদের মধ্যে একটা মেজর কোশ্চেন আসবে। এ সময় বিজিএমই এর সভাপতি রুবানা হক সংগঠনটির নতুন অভিযাত্রা গো হিউম্যান গো গ্রিনের 7টি অঙ্গীকার তুলে ধরেন। এর মধ্যে রয়েছে শ্রমিকদের স্বাস্থ্যগত সুরক্ষা নিশ্চিত, আন্তর্জাতিকভাবে নিজেদের সংস্কৃতি তুলে ধরা এবং দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা বাড়ানো। এজন্য বিজিএমইএ বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে বলে জানান রুবানা হক। বর্তমানে মোট 70 জন নারী কর্মী সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষের সহায়তায় চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন বিশ্ববিদ্যালয় বিশেষ প্রোগ্রামের অধীনে স্নাতক পর্যায়ে অধ্যয়ন করছেন। এই বছরই প্রথম ব্যাচ হিসেবে তাদের মধ্যে থেকে 4 জন স্নাতক ডিগ্রি অর্জন করছেন। দেশের রপ্তানি আয়ের অন্যতম খাত পোশাক শিল্পকে গতিশীল এবং সচল রাখতে শুধু শ্রমিকদের মজুরি পরিশোধের জন্য 3 কিস্তিতে প্রণোদনা দেয়া হয় প্রায় 10,000 কোটি টাকা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী সহ সারা দেশে অনুভূত হচ্ছে তীব্র শীত। দিনের তাপমাত্রা কমে যাওয়ায় বেড়েছে ঠান্ডা, পাশাপাশি রয়েছে ঘন কুয়াশা। আবহাওয়া অফিস বলছে আগামী 2-3 দিন এমন পরিস্থিতি থাকতে পারে, তবে 15 ডিসেম্বরের পর মৃদু শৈত্যপ্রবাহ আসতে পারে। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। কুড়িগ্রামে 3 দিন ধরে সূর্যের দেখা মেলেনি। শীতবস্ত্রের অভাবে বিপাকে নিম্নবিত্তরা। চুয়াডাঙ্গায় শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.6 ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের চেয়ে 2 ডিগ্রি কম। দুর্ভোগে আছেন যশোরের বেনাপোলের কৃষক ও ছিন্নমূল মানুষরা। হাওর বেষ্টিত সুনামগঞ্জেও বেড়েছে শীতের দাপট। গরম কাপড়ের অভাবে অনেকে আগুন জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করছেন। শীতে কাবু হয়ে পড়েছেন লক্ষ্মীপুর, মানিকগঞ্জ সহ বিভিন্ন জেলার ছিন্নমূল মানুষ। ঘন কুয়াশায় বিপর্যস্ত অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে আকাশপথে বিমান অবতরণ, শিডিউল হেরফের এবং বাতিলের কারণে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। আজ সকালে ঢাকা থেকে চট্টগ্রামগামী 4টি ফ্লাইট কুয়াশার কারণে সিলেট বিমানবন্দরে অবতরণ করে। এছাড়া দৃষ্টিসীমা কমে আসায় মহাসড়কগুলোতে যানবাহন চলছে ধীর গতিতে। দুর্ঘটনা এড়াতে গতি কমিয়ে চলাচল করছে বাস এবং ট্রেন, যে কারণে গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে বেশি। কয়েকদিন ধরেই ঘন কুয়াশায় ঢাকা সারা দেশ। দিনের বেলাতেও সারাদিন সূর্যের দেখা পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম যাবার পথে কয়েকটি ফ্লাইট কুয়াশার কারণে সিলেট বিমানবন্দরে অবতরণ করে। ঢাকা এবং চিটাগংয়ে কোনো কারণে কুয়াশা বেশি ছিল। আমাদের কুয়াশা অপেক্ষাকৃত কম থাকাতে আমাদের এখানে ল্যান্ডিং ফ্যাসিলিটি যেটা আছে তাতে 800 মিটার পর্যন্ত দেখা গেলে আমরা ল্যান্ডিং দিতে পারি। ঢাকা সৈয়দপুর রুটে শুক্রবারও ঘন কুয়াশার কারণে দিনের 5টি ফ্লাইট বাতিল হয়। শিডিউল হেরফের হওয়ার কারণে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেকেই পৌঁছাতে পারছেন না গন্তব্যে। যশোর বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ঘন কুয়াশার কারণে শিডিউল বিপর্যয়ের ঘটনা সবচেয়ে বেশি। যাত্রী ভোগান্তির পাশাপাশি লোকসানে পড়ছে বিমান সংস্থাগুলো। ঢাকায় এবং ঢাকার বাইরে যেসব লোকাল ডোমেস্টিক ডেস্টিনেশন গুলো আছে, প্রত্যেকটা ডেস্টিনেশনে আসলে কুয়াশার কারণে হয়তো রানওয়ে ক্লোজ হয়ে আছে। এয়ারপোর্ট অথরিটি যেটা টাওয়ার থেকে আমাদের আসলে ফ্লাইট পরিচালনা পারমিশন দিচ্ছে না, ডিগ্রেডেড একটা ব্যাপার থেকে যাচ্ছে। এদিকে রংপুর থেকে পঞ্চগড় পর্যন্ত সড়ক ও রেল এই দুই পথেই কুয়াশার কারণে কম গতি নিয়ে চলছে যানবাহন। এতে রেল স্টেশন ও বাস স্টপে যাত্রীদের চাপ বাড়ছে। কম গতির কারণে সড়কেও যানজট লেগেই থাকছে। এক একটি গন্তব্যে 2 থেকে 3 ঘন্টা দেরিতে পৌঁছাচ্ছে বাস ও ট্রেন। আমাদের সাধারণত সময় লাগে 7 ঘন্টা থেকে 8 ঘন্টা, সেখানে 10 ঘন্টা 12 ঘন্টা লেগে যায়। ঢাকা থেকে রংপুর এই গাড়িগুলো আমরা হাতে পাইতে মনে করেন যে 3 ঘন্টা 4 ঘন্টা সময় বেশি নিয়ে পাচ্ছি। দক্ষিণ পশ্চিম ও মধ্যাঞ্চলে বিভিন্ন গন্তব্যে সময় মতো পৌঁছাতে পারছে না ট্রেন। ঘন কুয়াশায় মহাসড়কেও বিপাকে মোটরযানের চালকরা। খাদিজাতুল কোবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঘন কুয়াশা ও শীতের কারণে বিভিন্ন জেলায় বাড়ছে ঠান্ডাজনিত রোগ। নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।
চিকিৎসকরা বলছেন শীতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে 2 থেকে 3 গুণ। এজন্য শিশুদের গরম কাপড় ব্যবহার, বেশি করে বুকের দুধ পান করানো সহ সবাইকে সাবধানে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ ডাক্তাররা। জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্ট সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছে অন্তত 80 শিশু। ভর্তি হচ্ছে কমপক্ষে 35 জন। বেডের সংখ্যা কম থাকায় মেঝেতে গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। গত এক সপ্তাহে এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 5 শতাধিক রোগী। বর্তমানে সেই সংখ্যা 1000 ছাড়িয়েছে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে শীতবাহিত রোগ যেগুলো আছে, বিশেষ করে বাচ্চাদের সর্দি কাশি, বড়দের সর্দি কাশি, এগুলার সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। হসপিটালে রোগীর সংখ্যাও বেড়ে গেছে। গেল 10 দিনে 6 শতাধিক নিউমোনিয়া, হাঁপানি ও ডায়রিয়া রোগী চিকিৎসা নিয়েছে যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অ্যাজমাজনিত শ্বাসকষ্টে এখানে ভর্তি হয়েছি। ঠান্ডা করছে, বাথরুম করছে, তাই ডাক্তারের কাছে আনছি, তাই চিকিৎসা চলছে। গত এক সপ্তাহে মানিকগঞ্জে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে 1000-এর বেশি শিশু। কোমলমতি শিশুদের রক্ষায় গরম কাপড় ব্যবহারের পাশাপাশি ঘন ঘন বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। এই শীতের মৌসুমে বাচ্চাদের, বিশেষ করে নিউমোনিয়া রোগী খুব বেশি পরিমাণে আমার পাই। ছোট বাচ্চা আছে, তাদেরকে মাথায় ক্যাপ, তারপর হাতে পায়ে মোজা দিয়ে রাখবে এবং গরম রাখবে এবং রুমকে গরম রাখার চেষ্টা করবে। হবিগঞ্জ সদর হাসপাতালে প্রতিদিন গড়ে 150 শতাধিক শিশু চিকিৎসা নিচ্ছে। গত 10 দিনে 304 জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে মারা গেছে 1 জন। বাচ্চার পেট অসুখ হয়েছে প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু কমছে না। এখন বর্তমানে আমি আইছি, ভর্তি হওয়ার লাগে। আজকে 6 দিন হয়েছে আমার বাচ্চা ঠান্ডা লাগছে, এখন গ্যাস দিতেছি। এছাড়া নওগাঁ, সুনামগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিআইডব্লিউটি এর বন্দর এবং পরিবহন বিভাগের 3য় শ্রেণীর কর্মচারী সারওয়ার হোসেন স্ত্রী এবং আত্মীয় স্বজনকে চাকরি দিয়ে গড়ে তুলেছেন নিজস্ব প্রভাব বলয়। ঘাট ইজারা, নিয়োগ এবং বদলি বাণিজ্য করে সম্পদের পাহাড় গড়ায় অভিযুক্ত তিনি। তার সম্পদের তালিকায় রয়েছে সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠানের কাছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর বকেয়া 108 কোটি টাকা। এর মধ্যে রাজুক, বাফুফে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানও রয়েছে। বকেয়া কর আদায়ে প্রতিটি ওয়ার্ডে টাস্ক ফোর্স গঠন করেছে ডিএসসিসি। ডিসেম্বরের মধ্যে পরিশোধ করলে 10% ছাড় দেয়া হচ্ছে। কর আদায়েও প্রয়োজনে কঠোর হবার কথা বলছেন মেয়র শেখ ফজলে-নূর তাপস। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক 1968-69 অর্থবছর থেকে 2020-21 পর্যন্ত 50 বছর ধরে দক্ষিণ সিটিকে হোল্ডিং ট্যাক্স দেয়নি সরকারি এই সংস্থা, যার পরিমাণ 1,68,40,00,000 টাকা। 2005 সাল থেকে কর দেয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তাদের কাছে পাওনা 1,57,00,000 টাকা। খেলাপি করদাতাদের তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশ টি বোর্ড, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান। এছাড়া হলি ফ্যামিলি হাসপাতাল, অফিসার্স ক্লাবের মতো বেসরকারি অনেক বড় প্রতিষ্ঠানও কর পরিশোধ করছে না। এসব সরকারি বেসরকারি বড় প্রতিষ্ঠানের কাছে দক্ষিণ সিটি পাবে প্রায় 60 কোটি টাকা। আর নগরবাসীর গৃহকর, ব্যবসায় কর মিলিয়ে কর্পোরেশনের অনাদায়ী 108 কোটি টাকা। এরই মধ্যে কর আদায়ে নানা উদ্যোগ নিয়েছে ডিএসসিসি। প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরকে প্রধান করে টাস্কফোর্স গঠন করা হয়েছে। ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ের পাশাপাশি নগরবাসীকে কর প্রদানে উদ্বুদ্ধ করছে এই কমিটি। ধানমন্ডিতে আমাদের প্রায় 60টার মতো বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, মার্কেট প্রতিষ্ঠানগুলো রয়েছে। সেখানে আমাদের ট্যাক্স, আমরা অনেক ট্যাক্স পাবো, প্রায় 10 কোটি টাকার মতো আমরা ট্যাক্স পাবো। সেইটা আমরা আদায় করে ফেলবো ইনশাআল্লাহ। লোকাল যে জোনাল অফিসার আছে, অফিসের আয়কর কর্মকর্তারা আছে, তারা বাড়িতে বাড়িতে গিয়ে এই মেসেজটা পৌঁছায় দেওয়া হয়েছে এবং আমরা অনেক সময় বাড়িতে বসেও ট্যাক্স আদায় করছি যারা দিচ্ছেন। নগরবাসীকে কর দিতে উৎসাহী করতে 31 ডিসেম্বর পর্যন্ত 10% ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে ডিএসসিসি। করের সাথে উন্নয়ন জড়িত জানিয়ে দক্ষিণ ঢাকার মেয়র বলছেন, ডিসেম্বরের মধ্যে কর না দিলে কঠোর অবস্থানে যাবে সিটি কর্পোরেশন। আমি অনুরোধ করব সকলকে যে এই পাওনাগুলো যত দ্রুত সম্ভব পরিশোধ করে দিলে সিটি কর্পোরেশন তাদের সক্ষমতা আরও বৃদ্ধি করতে পারবে এবং সেবাগুলোকে আরও নিশ্চিত করতে পারবে। আমাদের রাজস্ব বিভাগকে আমরা ঢেলে সাজাচ্ছি যাতে করে এই কর আদায়টা আরও সুনিশ্চিত হয়।
ঢাকা দক্ষিণ সিটিতে হোল্ডিং সংখ্যা 2,48,876টি। সিটি কর্পোরেশন বলছে ভবনের অংশ বাড়ানো হলেও কর দিচ্ছে না মালিকরা, তাদেরকে নতুন করে করের আওতায় আনতেও কাজ শুরু হয়েছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মমিতা, আরও কিছু খবর আছে, কিন্তু সেগুলোর আগে খেলার খবর জানাবো। শুরুতে শিরোনাম। চতুর্থ দল হিসেবে বঙ্গবন্ধু টি-20 প্লে অফে বরিশাল, গ্রুপ পর্বে সেরা চট্টগ্রাম। করোনা পজিটিভ জামাল ভুঁইয়া কাতারে আছেন আইসোলেশনে, আই লিগে অনিশ্চিত। বেক্সিমকো ঢাকার বিপক্ষে 2 রানের নাটকীয় জয়ে বঙ্গবন্ধু টি-20 কাপের শেষ 4-এ ফরচুন বরিশাল। বরিশালের করা 193 রানের জবাবে 191 রানে শেষ হয় ঢাকার ইনিংস। টস হেরে ব্যাটিংয়ে সতর্ক শুরু বরিশালের। তামিম 19 করে ফিরলে ভাঙে 59 রানের ওপেনিং জুটি। সাইফকে যোগ্য সঙ্গ দিতে পারেননি ইমন। আফিফকে নিয়ে লড়াই চালিয়ে গেছেন সাইফ। 41 বলে 8-4-এ 50 তুলে নেন বরিশাল ওপেনার। পরে আফিফ এবং হৃদয়ের ঝোড়ো ব্যাটিংয়ে বাড়ে রানের গতি। এই দুই ব্যাটসম্যানের জোড়া 50-তে 193 রানের বড় পুঁজি পায় বরিশাল। জবাবে ঢাকাও দুরন্ত ব্যাট করেছে। ওপেনার নাইম শেখ একাই লড়াইয়ে রাখেন দলকে। আসরের তৃতীয় সেঞ্চুরি আসে তার ব্যাটে। তিনি 105 রানে আউট হলে কঠিন লড়াই শেষ পর্যন্ত পেরে ওঠেনি ঢাকা। 191 রান আটকে হেরে যায় 2 রানে। বঙ্গবন্ধু টি-20 কাপে শীর্ষ দল হিসেবে 14 পয়েন্ট নিয়ে প্লে অফে নাম লিখেছে গাজী গ্রুপ চট্টগ্রাম। রাউন্ড লিগের শেষ ম্যাচে তারা 36 রানে হারিয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহীকে। চট্টগ্রামের পাশাপাশি ঢাকা আর খুলনারও প্লে অফ নিশ্চিত। ঢাকার বিপক্ষে বরিশাল জিতেছে, ফলে তাদের ভাগ্য খুলে গেছে। প্লে অফে ওঠার শেষ সুযোগ রাজশাহীর, তাদের মতো অত তাগাদা নেই চট্টগ্রামের। ইনফর্ম সৌম্যকে প্রথম ওভারে ফেরাতে পারলে গল্পটা ভিন্ন হতে পারত। এরপর স্ট্রোকের বাহারি প্রদর্শনী শুরু সৌম্য লিটন জুটির। শুরুতেই কোণঠাসা রাজশাহী বোলাররা। প্রতিভার বিচারে দেশ সেরা ওপেনিং জুটির তকমা নাগালে আনলেন যেন লিটন সৌম্য। প্রথম 6 ওভারে 48 রান, গড় আর মোমেন্টামে ইঙ্গিত স্পষ্ট, খুব সন্নিকটেই অপেক্ষারত রান পাহাড়ের চূড়া। উদ্বোধনী জুটিতে 122। লিটন সৌম্য সম্মোহন পর্ব শেষে মিঠুনের রানে ফেরার সংগ্রাম। তবে মোমেন্টাম হাতছাড়া হয়নি ইনফর্ম শামসুর রহমানের কল্যাণে। তার 30 রানের ক্যামিওতে 175 রানের পুঁজি সালাউদ্দিনের শিষ্যদের। ডেথ ওভারে নিয়ন্ত্রিত বোলিংয়ে ছন্দে ফেরার ইঙ্গিত সাইফুদ্দিনের। 176-এর টার্গেটে স্বাভাবিকের চেয়ে বড় মনে হচ্ছিল চাপের কারণে। ভুলে গেলে চলবে না নেট রান রেটের কথা। সেই ভাবনা থেকেই হয়তো তেরে ফুরে মারতে যাওয়া ইমনের। শান্ত শক্তির জায়গা বুদ্ধিতে জয় করলেন নাহিদুল। নতুন বলে তার কার্যকারিতা কম নয় পেসারদের চেয়ে। রনি তালুকদারকে তুলে নিয়ে সামর্থ্যের প্রমাণ দিলেন এই অফ স্পিনার। রাজশাহী ব্যাটসম্যানদের আসা যাওয়া চলল পুরোটা ইনিংস, যে কারণে 6 জন 2 অঙ্কে রান করলেও সর্বোচ্চ 28 রান সোহানের ব্যাটে। আর 139 রানে আটকে রাজশাহীর হার 36 রানে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাশরাফি, সাকিব, রিয়াদের মতো সিনিয়র ক্রিকেটারদের উপস্থিতি সত্ত্বেও সেরা ছন্দের আক্ষেপ জেমকন খুলনার। প্লে অফে আরও কঠিন হবে চ্যালেঞ্জ। তার প্রস্তুতি নিতে গিয়ে মাঠেও তৈরি হচ্ছে বিব্রতকর পরিস্থিতি। ব্যাটিং সেশনের সুযোগ না পেয়ে কোচের সঙ্গে তর্কে জড়ান একাদশে সুযোগ হারানো এনামুল বিজয়। তারকায় ঠাসা দল সামলানোই এখন কোচ মিজানুর রহমান বাবুলের বড় চ্যালেঞ্জ। পাগল, সুস্থ মস্তিষ্ক, ভালো মন্দ সব মিলিয়েই পূর্ণতা দরবারের। তবে সাধারণের চেয়ে অসাধারণের সমাবেশ বেশি হয়ে গেলে ভিন্ন হয়ে যায় সমীকরণ। সেরাদের সেরা তুলে আনা বড় দায়িত্ব, তার চেয়ে বড় চ্যালেঞ্জ সমন্বয় আর ব্যবস্থাপনা। মাশরাফি, সাকিব, রিয়াদ 3 তারকার অন্তর্ভুক্তি সত্ত্বেও কখনো সেরার মতো খেলেনি জেমকন খুলনা। চোট থেকে ফিরে প্রত্যাশা মিটিয়েছেন মাশরাফি, তবে সাকিবের নিষ্প্রভতা আর রিয়াদের ধারাবাহিকতার ঘাটতি চোখে পড়ার মতো। পরিস্থিতি আরও গুরুতর দেখাচ্ছে শৃঙ্খলা ইস্যুতে। ব্যাটিং সেশনে সুযোগ না পেয়ে সবার সামনেই ক্ষোভ ছেড়েছেন এনামুল বিজয়।
4 ম্যাচে 41 রান করার পর জায়গা হারিয়েছিলেন একাদশে। এবার এই ব্যাটসম্যান তর্কে জড়িয়েছেন কোচ মিজানুর রহমানের সাথে। পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ করতে হয় টিম ম্যানেজার নাফিস ইকবালকে। বিজয় ভাই একটু আপসেট, পারফর্ম খারাপ হলে আপসেট হওয়াটা একটু স্বাভাবিক। তো উনি খুব হার্ডওয়ার্ক করছে লাস্ট কিছুদিন যাবত, আমি দেখতে পারছি। তো ইনশাল্লাহ উনি ভালো করবে আর কি। আর আপসেট এটা আসলে সবার ভিতর থেকেই আসে, উনি একটু শেয়ার করতে আর কি। আলহামদুলিল্লাহ, তারকাদের নিষ্প্রভতা সত্ত্বেও খুলনাকে লড়াইয়ে রেখেছে তারুণ্য। 7 ম্যাচে 13 উইকেট নিয়ে বোলিংয়ের নেতৃত্ব শহীদুল ইসলামের। প্লে অফের বড় মঞ্চে বড় কিছু করবেন তারকারা, প্রত্যাশায় আছেন এই উদীয়মান। সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো চেষ্টা করছে আর কি। যেমন সাকিব ভাই আছে, মাশরাফি ভাই আছে। মেইনলি সমস্যা হচ্ছে দীর্ঘ বিরতির পরে মাঠে আসা, তো এই জন্য হয়তো সবার একটু সমস্যা হচ্ছে। 8 ম্যাচে 4 জয় নিয়ে আগেই শেষ 4 নিশ্চিত করেছে খুলনা। তবে প্লে অফে সবকিছু থাকবে না এত সহজ। সেরা ছন্দে ফেরা চ্যালেঞ্জ অনুভব করছেন সিনিয়ররা, আর তারকাদের সামলানো চ্যালেঞ্জ ম্যানেজমেন্টের সামনে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা আক্রান্ত হলেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। কাতারে বর্তমানে আইসোলেশনে আছেন তিনি। সে দেশের ফুটবল ফেডারেশনের সহায়তায় জামালের সার্বিক খোঁজ খবর রাখছে বাফুফে। তবে শারীরিকভাবে সুস্থ বোধ করছেন তিনি। এদিকে করোনা পজিটিভ হওয়ায় ভারতের আই লিগে কলকাতা মোহামেডানের হয়ে জামালের খেলা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। 4 ডিসেম্বর কাতারের বিপক্ষে ম্যাচ শেষে পরদিনই দেশে ফিরেছিলেন জাতীয় দলের ফুটবলাররা। তবে দলের সঙ্গে না ফিরে কাতারে থেকে যান অধিনায়ক জামাল ভুঁইয়া। বাফুফে ও ক্লাবের অনুমতি নিয়ে ছুটি কাটাতেই থেকে যাওয়া। 10 ডিসেম্বর ফেরার কথা ছিল। এর একদিন আগে নমুনা পরীক্ষা দিয়ে করোনা শনাক্তের খবর জানতে পারেন জামাল। আপাতত কাতার ফুটবল ফেডারেশনের সহায়তায় আলাদা হোটেলে আইসোলেশনে আছেন বাংলাদেশ অধিনায়ক। তার শারীরিক খোঁজখবর প্রতিনিয়ত রাখছে বাফুফে। জামাল ভুঁইয়ার যে করোনার যে পজিটিভ এসেছে সেটা হচ্ছে গিয়ে অ্যাসিমটোমেটিক, অর্থাৎ উপসর্গবিহীন। আমরা আজকেও জামালের সাথে কথা বলেছি। সকল দিক দিয়ে সে যদিও কোয়ারেন্টাইনে বা আইসোলেশনে রয়েছে, বাট হি ইজ ফিলিং ওয়েল। সে ভালো ফিল করছে। কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে আমরা যোগাযোগ রাখছি, বাট তাকে 5 স্টার কোয়ালিটির একটা অ্যাকোমোডেশনে রাখা হয়েছে, আইসোলেশনে। বোর্ডিং, লজিং, এভরিথিং, সকল কিছু ইজ টেকেন কেয়ার অফ বাই কাতার ফুটবল অ্যাসোসিয়েশন। কাতার থেকে সরাসরি কলকাতা যাওয়ার কথা ছিল জামালের। আই লিগে কলকাতা মোহামেডানের সাথে চুক্তি হয়ে গেছে 9 জানুয়ারি শুরু টুর্নামেন্ট। কিন্তু সুস্থ হয়ে কোয়ারেন্টিন পর্ব পার করে জামালকে পেতে বড় সময়ের জন্য অপেক্ষা করতে হবে। তাই এবছর তার আই লিগে খেলার সম্ভাবনা বেশ কম। ইতিমধ্যে বিকল্প ফুটবলার খুঁজতে শুরু করেছে কলকাতার ক্লাবটি। আমি জামালের সঙ্গে আজকে রাত্রিরে নালে কাল সকালে কথা বলবো, তারপরে একটা ডিসিশন নেব। আমি আজকে সকালে জানতে পেরেছি, তো জামালকে বলেছি আজ রাত্রে আমার সঙ্গে একটু যোগাযোগ করতে, কারণ আজকে তো আমাদের ম্যাচ হচ্ছে আইএফএ শিল্ডের। আমি এটা নিয়ে খুব ব্যস্ত, আমি কথা বলতে পারিনি ওর সাথে। এ সপ্তাহে আবারও নমুনা পরীক্ষা দিবেন জামাল। নেগেটিভ সার্টিফিকেট পেলে ঢাকায় ফিরিয়ে আনার পরিকল্পনা আছে বাফুফের। সেক্ষেত্রে ফেডারেশন কাপে সাইফ স্পোর্টিংয়ের হয়েই মাঠে দেখা যেতে পারে তাকে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফুটবল ভক্তদের জন্য রোমাঞ্চ অপেক্ষা করছে স্যাটারডে নাইটে। ম্যানচেস্টার ডার্বির পরেই শুরু হবে মাদ্রিদ ডার্বির উত্তাপ। ফর্ম, সাম্প্রতিক পরিসংখ্যান আত্মবিশ্বাস দিচ্ছে সিমিওনের দলকে। অন্যদিকে ধারাবাহিক হয়ে উঠতে না পারা রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে চোখ রাখছে 3 পয়েন্টে। দুই দলের অ্যাটাক লাইন আপ ফর্মে ফেরায় জমজমাট ম্যাচের আভাস পাওয়া যাচ্ছে। খেলা শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। একই সময়ে ইপিএলে চেলসির প্রতিপক্ষ এভারটন। দুই ঘোড়ার রেসে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার অবস্থান নাজুক। সেই সুযোগ দারুণভাবে কাজে লাগিয়েছে আতলেটিকো মাদ্রিদ। 10 ম্যাচে হারের মুখ দেখেনি। 2 ড্র 8 জয়ে টেবিলের চূড়ায় বসে আছে সিমিওনের দল। জমেছে ফেলিক্স লরেন্তে সুয়ারেজ জুটি। শেষ ম্যাচে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউটে জায়গা করে নিয়েছে। সঠিক সময়েই ডার্বি ম্যাচে নামতে পারছে নগর প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে। ইনজুরি আর পরীক্ষা নিরীক্ষায় ধারাবাহিক হতে পারছে না রিয়াল মাদ্রিদ। শেষ 3 ম্যাচে ড্র হারের পর এসেছে জয়। সেভিয়ার বিপক্ষে পাওয়া জয়টা আবার আত্মঘাতী গোলে। তবে জিদানের স্বস্তির কারণ হতে পারে বেনজেমার ফর্মে ফেরা। ভিনিসিয়াস ও রড্রিগো জ্বলে উঠতে শুরু করেছেন। ঘরের মাঠে 3 পয়েন্টের আশা করতেই পারেন জিদান।
Sí, seguro. De todas formas es lo que están demostrando. ওরা Es un লা লিগা যে equipo তার que- ক্ষমতা রাখে que lo que সেটাই hace ওরা en el দেখাচ্ছে। campo lo están haciendo এখনো bien, হারেনি, ganando, দলও ভালো, siempre ha আমাদের sido un জন্য equipo বড় muy চ্যালেঞ্জ হবে। competitivo y আমি bueno, শুধু hoy ম্যাচ es- নিয়ে son- ফোকাস son থাকছি। primera. যদিও ওদের কিছু ফুটবলারের বয়স 33-এর ওপর, তারপরেও ওরা খুব ভালো দল। আমরা আমাদের কৌশল দিয়ে এগোবো। আমাদের শক্তির জায়গায় ভালো করতে পারলে জয় আসবেই। দুই দলেরই আছে ইনজুরি সমস্যা। হ্যাজার্ড, ইয়োভিচ ও ওডিগার্ডকে পাচ্ছেন না জিদান, আর সিমিওনে মিস করবেন হিমিনেজ ও কস্তাকে। দুই দলের 47 লড়াইয়ে ডমিনেট করেছে ব্লাঙ্কোস, জিতেছে 24 ম্যাচ। আতলেতিকো হেসেছে মাত্র 10 বার। ইংল্যান্ডে চেলসির লড়াই এভারটনের বিপক্ষে। 11 ম্যাচ শেষে শিরোপা রেসে ভালোভাবেই আছে ল্যাম্পার্ডের দল, 22 পয়েন্ট নিয়ে টেবিলে অবস্থান 3 নম্বরে। অন্যদিকে আনচেলত্তির দল রয়েছে 9-এ। সবশেষ মুখোমুখিতে 4 গোলে হারার প্রতিশোধ নিতে চাইবে এভারটন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খেলার খবরে এই ছিল আমাদের কাছে। সংবাদে আরো যা থাকছে। 72 বছর বয়সে স্নাতকোত্তর পরীক্ষা দেন পাবনার রওশন আলী। তার ফল তাক লাগিয়েছে সবাইকে। পাবনা বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগের সান্ধ্যকালীন কোর্সে অর্জন করেছেন প্রথম স্থান। আত্মবিশ্বাসী রওশন আলীর ইচ্ছা এখন এমফিল এবং পিএইচডি করার। আর এই নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। চলে যাচ্ছি পরের খবরটিতে। নিবন্ধন না নিলেও কম ভ্যাট দিতে দ্বৈত হিসাব ব্যবহার এবং পণ্যের পরিমাণ কম বেশি দেখিয়ে অপ্রযোজ্য কর রেয়াত নেওয়া সহ 5 কৌশলে ভ্যাট ফাঁকি দিচ্ছেন ব্যবসায়ীরা। তবে বেশি ফাঁকি দেওয়া হয় দ্বৈত হিসাব ব্যবহার করে। ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা এবং তদন্ত অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে মিলেছে এমন তথ্য। রাজধানীর ব্যস্ততম এই সড়কের পাশের বিপণী বিতান মৌচাক মার্কেট। বছর জুড়ে জমজমাট বেচাকেনা। এই বিপণী বিতানে ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা 450, যার মধ্যে মাত্র 220 প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন রয়েছে। অর্থাৎ অর্ধেকেরও বেশি ব্যবসায়ী ভ্যাট নিবন্ধন ছাড়া ব্যবসা পরিচালনা করছেন। একই চিত্র সারা দেশের। এছাড়া অনলাইন ব্যবসার প্রসার বাড়লেও বেশিরভাগ উদ্যোক্তাই নেননি ভ্যাট নিবন্ধন। সিরাজ সাইকেল ইন্ডাস্ট্রিজ 2018-19 অর্থ বছরে 19 কোটি 73 লাখ টাকার সাইকেল বিক্রি দেখিয়ে ভ্যাট পরিশোধ করেছে। কিন্তু প্রতিষ্ঠানটির কাগজপত্র ঘেঁটে ভ্যাট গোয়েন্দারা পেয়েছেন 73 কোটি 86 লাখ টাকা বিক্রির তথ্য। ভ্যাট গোয়েন্দারা বলছেন দ্বৈত হিসাব ব্যবহার করে 54 কোটি টাকা বিক্রির উপর ভ্যাট ফাঁকি দিয়েছে প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠানের মতোই বেশিরভাগ ব্যবসায়ী ভ্যাট ফাঁকি দিতে বেছে নেন দ্বৈত হিসাব পরিচালনা। নানা উপায়ে ভ্যাট ফাঁকির পদ্ধতি আমরা দেখতে পেয়েছি। তার মধ্যে অন্যতম হচ্ছে ডাবল অ্যাকাউন্টস মেনটেন করা। আরেকটা পদ্ধতি হচ্ছে যে ভ্যাট রেজিস্ট্রেশন না নিয়েই ব্যবসা পরিচালনা করা। এছাড়া পণ্যের পরিমাণ কম বেশি দেখিয়ে অপ্রযোজ্য কর রেয়াত নেয়া, প্রকৃত তথ্য না দিয়ে মন গড়া হিসাব দাখিল করে এবং উৎসে কর্তনযোগ্য স্থান ও স্থাপনার ভ্যাট ফাঁকি দেন ব্যবসায়ীরা। ভ্যাট ফাঁকিতে রাজস্ব বোর্ডের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা ব্যবসায়ীদের সহযোগিতা করে নিজেরা অনৈতিকভাবে আর্থিক সুবিধা নেন বলে অভিযোগ রয়েছে। তবে অনুসন্ধানে ধরা পড়লে ফেঁসে যান কেবল ব্যবসায়ীরাই। আলটিমেটলি ভ্যাট ফাঁকি যারা দিচ্ছেন তাদের হয়তো সাময়িকভাবে লাভবান তিনি হচ্ছেন, কিন্তু লং রানে কিন্তু তাকে সুদ সহ জরিমানা সহ কিন্তু তাকে এই ভ্যাটের টাকাটা জমা দিতে হচ্ছে। এটি জনসমক্ষে আসলে কাস্টমারের কাছে কিন্তু তিনি হেয় প্রতিপন্ন হচ্ছেন। চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে 106 প্রতিষ্ঠানে নিরীক্ষা অভিযান চালিয়ে 1327 কোটি টাকা ফাঁকির প্রমাণ পেয়েছে ভ্যাট গোয়েন্দা কর্মকর্তারা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উচ্চশিক্ষা অর্জনে বয়স কোনো বিষয় নয়, তা প্রমাণ করেছেন পাবনার তাড়াবাড়িয়া গ্রামের রওশন আলী। 72 বছর বয়সে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন তিনি। এবার এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনের ইচ্ছা তার। পাবনা সদরের তারাবাড়িয়া গ্রামের রওশন আলী
সুজানগর শহীদ দুলাল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে 2008 সালে তিনি অবসরে যান। এরপর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে 2017-18 সেশনে সান্ধ্যকালীন স্নাতক কোর্সে ভর্তি হন। 8 নভেম্বর প্রকাশিত স্নাতক পরীক্ষার ফলে 3.35 পয়েন্ট পেয়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন তিনি। এবার তার ইচ্ছা আরও উচ্চতর ডিগ্রি নেয়ার। এছাড়াও মানুষের মাঝে নৈতিক শিক্ষা বিস্তারে কাজ করতে চান রওশন আলী। জ্ঞান অর্জন করার প্রতি যাতে সবাই আগ্রহী হয়, বিশেষ করে নৈতিক শিক্ষার প্রতি যাতে সবাই আগ্রহী হয়। বর্তমান তো অবক্ষয়, সামাজিক অবক্ষয় চলছে, এই জন্য আমি চেষ্টা করি যে সবাই যাতে আমরা নৈতিকভাবে প্রতিষ্ঠিত হয়ে দেশ এবং জাতির কল্যাণ করতে পারি। রওশন আলীর এক ছেলে একটি বেসরকারি কলেজের শিক্ষক, আরেকজন পাবনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে শিক্ষকতা করছেন। তার সাফল্যে খুশি স্বজনরা। এই বয়সে আসলে আব্বা এত পরিশ্রম করছে আর তারপরে এত ভালো রেজাল্ট, আমাদের পরিবারে আসলে সবাই খুব খুশি। তিনি যে নৈতিক শিক্ষাগুলো আমাদের মাঝে দিয়ে থাকেন, এটা আমরা খুবই আনন্দিত। নিষ্ঠা আর একাগ্রতা থাকলে শিক্ষা অর্জনে বয়স কোনো বাধা নয়। রওশন আলীর সাফল্য অনেকের জন্য অনুকরণীয় মনে করছেন শিক্ষকরা। সবাইকে একত্র করা, একসঙ্গে ক্লাসে পার্টিসিপেট করা, একসঙ্গে সেমিনার বা রিসার্চ বা ফিল্ড ওয়ার্ক সম্পূর্ণ করা, সব ক্ষেত্রে উনি কোয়ালিশন করতেন এই বয়সে এসেও। 1965 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন রওশন আলী। শিক্ষকতা পেশায় যোগ দেওয়ার পর স্নাতক ও বিএড পাশ করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।